বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এক্সিলারের টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ, ফের দেশে তীব্র গ্যাসের সংকট, আবারও বাড়বে লোডশেডিং। মাত্র কয়েকদিনের স্বস্তির পর আবারও দেশজুড়ে তীব্র গ্যাসের সংকটে পড়ে দেবে। এরপর জানাবো, বৃহস্পতিবার 11 ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়। নতুন 33 কেভি লাইনের তারকরণ এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াই গ্রামের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার 20 আগস্ট টানা 11 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 2। এদিকে বিদায় বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল। অতীতের ভুল ত্রুটির জন্য চাইলেন ক্ষমা। অতীতে শেখ হাসিনা পতনের আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব হিসেবে তিনি শুধু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতেন, কিন্তু কখনোই কোনো বড় ধরনের আন্দোলন কিংবা সরকার পতন কিছুই করতে পারেননি, বুক ভাসিয়েছেন। এবারে জানাবো, স্বামী হারালেন কারাবন্দী ডাক্তার দীপুমণি, বুধবারে প্যারোলে মুক্তি চেয়ে আবেদন। সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণির স্বামী তৌফিক নেয়াজ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাত 10টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় দীপুমণিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে জন্য। এবং সর্বশেষ জানাবো, আবারও বিএনপি ক্ষমতায়, খুলনায় যুবককে গুলি করে হত্যা। বিএনপি ক্ষমতা আসলেই দেশজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম হয়। খুলনা মহানগরী লবণচড়া থানাধীন ৮০ বিঘা এলাকায় মঞ্জুরুল ইসলাম ২১ নামের এক যুবককে গুলি করে এক্সিলারের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ, ফের তীব্র গ্যাসের সংকট, দেশে বাড়বে অতিরিক্ত লোডশেডিং। মাত্র কয়েকদিনের স্বস্তির পর আবারও তীব্র গ্যাসের সংকটে পড়েছে দেশ। মহেশখালী এক্সিলারের টার্মিনাল ভাসমান এলএনজি টার্মিনাল থেকে ১৯ আগস্ট বিকাল ৩টা থেকে গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে ২১৮ কোটি ঘনফুটে নেমে এসেছে বাংলাদেশে গ্যাসের সরবরাহ। এতে সারা দেশ জুড়ে তীব্র গ্যাসের সংকট আরও ঘনীভূত হল। মাত্র কয়েকদিন আগে এই এক্সিলারের টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ দেশে আসলে হঠাৎ করে এই সরকার গ্যাস কিনতে ব্যর্থ হয়। এই ব্যর্থ সরকারের কারণে মূলত দেশে এই বিদ্যুতের তীব্র সংকট দেখা দিয়েছে। অবস্থা চলতে থাকলে দেশে আসলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। দেশ জুড়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে, এখান থেকে আসলে বেরিয়ে আসা এই মুহূর্তে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় ছিল। কিন্তু এই ব্যর্থ সরকার জ্বালানি কিনতে ব্যর্থ হওয়ার কারণে দেশে এত তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে। এই গ্যাসের সংকট যদি এভাবে চলতে থাকে, দেশে যদি ফ্যাক্টরিগুলো পর্যায়ক্রমে সব বন্ধ হয়ে যায়, তাহলে দেশে আর কোনো মানুষের চাকরি থাকবে না। তারপর বাধ্য হয়ে মানুষ আবারও যে কোনো সময় রাস্তায় নামবে বলে আমরা মনে করি। বর্তমান সময় যে হারে বিদ্যুতের লোডশেডিং বেড়ে গিয়েছে, যেভাবে বিদ্যুৎ সরবরাহ দিতে পারছে না বর্তমানে এই ব্যর্থ সরকার, এটা আপনার জীবনে কতটা প্রভাব পড়েছে? আপনি কি একজন অটোরিকশা চালক, কিংবা বিদ্যুৎ আপনার জীবনে কতটা ভূমিকা রেখেছে সরকার যে বিদ্যুৎ দিতে পারছে না? এই ব্যাপার নিয়ে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। যেখানে শেখ হাসিনা সরকার পারল, ইউনূস সরকার পারল, কিন্তু এই সরকার ক্ষমতা আসার পরই বিদ্যুতের লোডশেডিং সবাইকে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। বৃহস্পতিবার 11 ঘন্টায় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়। নতুন 33 কেভি লাইনের তারকরণ এবং রক্ষণাবেক্ষণ ও কাজের জন্য নাটোরের বড়াই গ্রামে কয়েকটি এলাকায় বৃহস্পতিবার 20 আগস্ট টানা 11 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 2। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বড়াই গ্রামে এক বনপাড়া উপকেন্দ্রের 6 ও 7 নম্বর এবং 8 নম্বর ফিডারের আংশিক এলাকায় বৃহস্পতিবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টানা 11 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। এ সময় বনপাড়ার ফজলিতলা আহমেদপুর বাজারের পার আহমেদপুর, খোদ্দ কাচুটিয়া এবং বি কাচুটিয়া, কেসুকোড়া, বালিয়া, ধানুরা, আংশিক কলাকান্তনগর এবং কায়েমখোলা,
কুমরুল, রামাগাড়ি এবং কামারদহ এলাকার নওপাড়া, কালিকাকুবুর, আংশিক আটঘরিয়া ও বড়বাড়িয়া এলাকায় গ্রামে বিদ্যুৎ থাকবে না। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর সদস্যরা জানিয়েছে, নতুন 33 কেবি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তারা বলছে যে আমরা ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ আসলে বন্ধ রাখছি না, বিদ্যুৎ বন্ধ রাখতে আমরা বাধ্য হয়েছি। যেমনটা বিগত সরকারের সময় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন যে আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তেমনিভাবে বিদ্যুতের কর্মকর্তারা বলছেন যে আমরা বিদ্যুৎ বন্ধ করব না, কিন্তু বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, কারণ এমনিতেই দেশে যে গ্যাসের সংকট রয়েছে। এই সুযোগে অনেক জায়গায় পল্লী বিদ্যুতের কর্মকর্তারা তারা মূলত এই বিদ্যুৎ সরবরাহের কাজে খুবই দক্ষতার সাথে তারা কার্যক্রম চালাচ্ছে। বিদায় বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল ইসলাম। অতীতের ভুল ত্রুটির জন্য চাইলেন ক্ষমা। বিএনপির সংসদীয় দলের সভায় বিদায় বক্তব্যে বারবার কাঁদলেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ তিনি কান্না করতে করতে বিদায় নিয়েছেন। অতীতেও আমরা যতবার খালেদা জিয়াকে জেলে নিয়েছিল, একবারও একটা সফল আন্দোলন গড়ে তুলতে পারেনি এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 17 বছর ধরে খালেদা জিয়া একরকম জেলে বন্দী অবস্থায় কাটিয়েছে, তারপরেও মির্জা ফখরুল কোনো কিছুই আসলে করতে পারেনি। এখন নতুন করে আবার মির্জা ফখরুলের নাটক শুরু হয়ে গেছে। অতীতে খালেদা জিয়ার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে তিনি দলের জন্য কত কিছুই না করেন। আসলে মির্জা ফখরুলের কারণে কোনো বড় ধরনের আন্দোলন সৃষ্টি হয়নি। আসলে শেখ হাসিনাকে বিদায় করার সময় মির্জা ফখরুল ইসলাম জানিয়েছিলেন যে আমরা এই সরকার পতনের পক্ষে নই। তিনি আরও জানিয়েছেন যে আমরা মূলত এই আন্দোলনের সঙ্গে নেই, শিক্ষার্থীরা তারা তাদের নিজেদের মতো করে আন্দোলন করছে। যখন দেখলো যে সরকার পড়ে যাবে, তখন এই মির্জা ফখরুলেরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আজ তিনি রাষ্ট্রপতির পদে যাবেন, দল থেকে পদত্যাগ করেছেন। আজ তিনি আবার লোক দেখানো কান্নায় বিভোর হয়ে উঠেছেন। বর্তমান সময়ে যে গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, সেটা নিয়ে মির্জা ফখরুল যে সিনিয়র নেতা সে হিসেবে একটি কথাও তাকে বলতে শোনা যায়নি। কতটা দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন একজন ব্যক্তিকে আবারও রাষ্ট্রপতির পদে পাঠাচ্ছে। বন্ধুরা, বিষয়টি আপনার কেমন মনে হচ্ছে? আপনার কি কর্নেল অলিকে পছন্দ, নাকি এই মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পছন্দ? সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। স্বামী হারালেন কারাবন্দী আওয়ামী লীগের নেত্রী ডাক্তার দীপুমণি। বুধবার প্যারোলে মুক্তি চেয়ে আবেদন। কারাবন্দী থাকা অবস্থায় ডাক্তার দীপুমণি তার স্বামীর মৃত্যু হয়েছে। 2019 সাল থেকে তার স্বামী হার্ট স্ট্রোক করে তিনি মূলত প্যারালাইজড অবস্থায় জীবনযাপন করতেন। অবস্থায় দীপুমণি 2024 সালের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অবস্থায় আজ তার স্বামীর মৃত্যুর সংবাদ শুনতে পেলেন। এরপরই ডাক্তার দীপুমণির মেয়ে তার মায়ের জন্য প্যারোলে জামিনের আবেদন করেছে। এই ঘটনার পর ডাক্তার দীপুমণিকে জামিন দেওয়া হয়েছে। 20 আগস্ট ডাক্তার দীপুমণিকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। প্যারোলে তিনি সকাল 6টায় মুক্তি পাবেন। এরপর তার স্বামীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিবেন। ডক্টর দীপুমণি আওয়ামী লীগের একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং তিনি দীর্ঘদিন ধরে কারাবন্দী থাকার কারণে মূলত নতুন করে আবারও দেশের মধ্য তিনি আলোচনায় এসেছেন। ডক্টর দীপুমণি তিনি সফলভাবে বাংলাদেশের শিক্ষা খাতকে ধ্বংসের পেছনে তার অনেক বড় পরিকল্পনা ছিল। যখন তারা ক্ষমতায় ছিলেন তখন সৃজনশীলের মতো বিভিন্ন অকার্যকর পাঠ্য পদ্ধতি জনগণের ছেলেমেয়েদের মাথার উপর ঠিকই চাপিয়েছেন, কিন্তু এদের ছেলেমেয়েরা ঠিকই বিদেশে পড়াশোনা করেছে। অথচ এরা সৃষ্টিকর্তার কি অপূর্ব নিদর্শন যে এত ক্ষমতা থাকার সত্ত্বেও নিজের স্বামীর মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি এই মহীয়সী নারী।